লঞ্চ বাসে নেই স্বাস্থ্যবিধি মানার বালাই। করোনায় সর্বোচ্চ প্রায় ৬,৫০০ আক্রান্ত, মৃত্যু ৫৯। আসতে পারে কঠোর বিধিনিষেধ, আভাস প্রধানমন্ত্রীর। কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে বইমেলা ও সামাজিক অনুষ্ঠান বন্ধের আহ্বান পরামর্শক কমিটির। ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ কক্সবাজার। ৩৭১টি ইউনিয়নে নির্বাচন স্থগিত। হাফনামের সাইবার হামলা শিকার বাংলাদেশ ব্যাংক সহ ২ শতাধিক প্রতিষ্ঠান, বিডি সার্টের প্রতিবেদন। ঝুঁকিতে গোপনীয় তথ্য, বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির আশঙ্কা। এবং করোনায় বাধাগ্রস্ত হবে না পদ্মা সেতুর কাজ, মানা হচ্ছে স্বাস্থ্যবিধি। বর্ষার শেষে সড়কে পিচ ঢালাই, ২০২২-এর মার্চেই খুলে দেওয়ার আশা। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ে সঙ্গে আছি আমি গোলাম। লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায় হলেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। সদরঘাটের প্রতিটি লঞ্চের ডেকে যাত্রী তোলা হয়েছে ঠাসাঠাসি করে। সামাজিক দূরত্বের নির্দেশনা থাকলেও তা মানেননি কোনো লঞ্চের মালিক, আর এতে ক্ষুব্ধ যাত্রীরা। সরকারি নির্দেশনা অনুযায়ী কথা ছিল বৃহস্পতিবার থেকে প্রত্যেকটি লঞ্চ ছাড়বে অর্ধেক যাত্রী নিয়ে, কিন্তু সরেজমিনের চিত্র পুরোপুরি উল্টো। সদরঘাট ঘুরে দেখা যায় প্রত্যেকটি লঞ্চের ডেকে যাত্রী তোলা হয়েছে ঠাসাঠাসি করে। প্রত্যেক যাত্রীর পাশে জায়গা ফাঁকা রাখার নির্দেশনা থাকলেও তা মানেননি কোনো লঞ্চের মালিক, যাতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান যাত্রীরা। 60% ভাড়া বাড়াচ্ছে, কিন্তু যাত্রী সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। অর্ধেক যাত্রী তো কোথাও কোনো উদ্যোগ নেই। 400 টাকা করে ভাড়া নিতেছে, কিন্তু যাত্রী পুরো লঞ্চ ভর্তি। লঞ্চে তো অর্ধেক যাত্রী নেবে, সেটা কিন্তু করতেছে না। আগের পরিমাণ দ্বিগুণ ভাড়া নিচ্ছে, কিন্তু ঠিকমতো তারা সামাজিক দূরত্ব বজায় রাখে না। তাদের সংখ্যা গাদাগাদি করে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ডেকে এভাবে যাত্রী নেয় লঞ্চ থেকে উল্টো করোনা ছড়াতে পারে। গায়ের ফেগা লোক সব ভর্তি লোক, করোনা বাড়বে আরো এরকম হলে। আগে যেরকম নিচ্ছে যাত্রী আজকেও সেরকমই নিতেছে, গায়ের উপরে গায়ে কোনো ফাঁকা নেই। এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতি করোনা আরো বৃদ্ধি পাবে। যেহেতু ভাড়া বেশি নেবে, তাহলে ভাবে ফাঁকা করে নিতে হবে। একজনের সিটের পাশে আরেকজন সিট খালি থাকে, ভাড়া বাড়াবে। এখন সিট তো আগের মতোই আছে, যে আমাদের পাশে যেরকম লোক চাপাচাপি করে আছে, কিন্তু ভাড়াটা বাড়িয়ে নিতেছে কেন? বিএডব্লিউটি বলছে নির্দেশনা মানাতে ম্যাজিস্ট্রেট সহ মাঠে রয়েছেন তারা। শুক্রবার থেকে ডেকে রং করে সিট নির্দিষ্ট করে দেওয়া হয় বলেও জানায় সংস্থাটির সদরঘাটের ট্রাফিকের প্রধান। মালিকদের সাথে মিটিংয়ে বসেছি এবং তারা আজকে সিদ্ধান্ত দিয়েছে যে তারা প্রতিটা লঞ্চে আপনার ডেকে তারা সেই জায়গাগুলো চিহ্নিত করে দিবে, যেটা 3 ফিট দূরত্বে প্রতিটা যাত্রী বসবে। আমরা ডেকে যখন ক্রস দিয়ে দিব 3 ফিট পর পর, তখনই তাদের অর্ধেক যাত্রী, তাদের ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী হয়ে যাবে। সেটা কালকে থেকে বাস্তবায়ন হবে। প্রতিদিন ঢাকা থেকে দেশের 22টি জেলায় অর্ধ শতাধিক লঞ্চ ছেড়ে যায়। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। একদিকে গণপরিবহনে অর্ধেক আসন ফাঁকা রাখা, অন্যদিকে হুট করে রাইড শেয়ারিং সার্ভিস বন্ধের ঘোষণায় ভোগান্তির মাত্রা ছাড়িয়েছে নগরবাসীর। করোনা সংক্রমণ রোধে গণপরিবহনে যাত্রী সেবার নতুন নিয়মের দ্বিতীয় দিনেও ঘন্টার পর ঘন্টা বাসের অপেক্ষায় সড়কে দাঁড়িয়ে থাকেন সাধারণ মানুষ। আবার বাসে আসন পেলেও অভিযোগ ছিল অতিরিক্ত ভাড়া আদায়ের। তবে পর্যাপ্ত গণপরিবহন নিশ্চিত না হওয়ায় সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। রাজধানীর গুলিস্তান থেকে বনানী যাওয়ার পথে বাংলা মোটরে মোটরসাইকেল থেকে যাত্রী নামিয়ে দেয় পুলিশ। ট্রাফিক পুলিশের সঙ্গে তাই বাক বিতণ্ডায় জড়ান রাইড শেয়ারিং পেশায় জড়িত মুস্তাকিম। সপ্তাহখানেক আগে জানাতো তো এরকম ভাবে প্রিপারেশন নিতাম আমরা। প্রথম পর্যায়ে আমরা নিষেধ করতেছি, কিছু কিছু ক্ষেত্রে মামলাও দিচ্ছি। করোনার সংক্রমণ রোধে বিআরটি এর রাইড শেয়ারিং সার্ভিস বন্ধের ঘোষণায় বাইক নিয়ে বিপাকে পড়েন চালকেরা। সড়কের মোড়ে মোড়ে মোটরসাইকেল নিয়ে এক প্রকার লুকিয়ে যাত্রী বহনের চেষ্টা করতে দেখা গেছে তাদের। অনেকে যাত্রী বহন করে পড়েছেন মামলার মুখে। বাসে 2 জন করে যাত্রী বসতেছে, সিএনজিতে 3-4 জন করে বসতেছে। স্যানিটাইজার দিয়া তারপর আমরা যেন এইভাবে পরিবহন করতে পারি, আমাদেরকে সেই সুযোগটা যেন করে দেয়। গণপরিবহনের দিকে কর্তৃপক্ষের কোনো নজর না থাকলেও কোনো পূর্ব ঘোষণা ছাড়াই রাইড শেয়ারিং সার্ভিস বন্ধে ভয়াবহ বিপাকে পড়েন নগরবাসী। বাসে 2 সিটে একজন করে নিচ্ছে, শত শত যাত্রী রাস্তা দাঁড়ায় আছে। এইটাও যদি বন্ধ করে দেয় তাহলে আমরা কিভাবে মুভমেন্ট করব? এদিকে গণপরিবহনে যাত্রী সেবার দ্বিতীয় দিনেও সরকারি পরিবহন পুল বিআরটিসিতে দেখা গেছে অতিরিক্ত যাত্রী। তবে অধিকাংশ রুটের বাসে অর্ধেক যাত্রী পরিবহন করায় বিপাকে পড়েন সেবা গ্রহীতারা। প্রায় 1 ঘন্টা দাঁড়ায় থেকে বাস পাইছে পল্টন থেকে। 60% অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে জোরপূর্বক। দেশে করোনা সংক্রমণের প্রথম পর্যায়ে গত বছরের 1 জুন গণপরিবহনের অর্ধেক আসন ফাঁকা ও 60% ভাড়া বাড়ায় সরকার।
বাসের আসন অর্ধেকে নেমে আসার একদিনের মাথায় হঠাৎ করেই রাইড শেয়ারিং সেবা বন্ধের ঘোষণা মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখছেন নগরবাসী। পাশাপাশি এই পেশায় জড়িত মানুষগুলো পড়েছেন মহাসংকটে। কোনো বিকল্প ব্যবস্থাপনা কিংবা সমন্বয় ছাড়া এমন জনদুর্ভোগ সৃষ্টির জন্য কর্তৃপক্ষের অদূরদর্শী থেকেই দুষছেন তারা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এদিকে আবারও ভাঙল করোনা সংক্রমণের আগের সব রেকর্ড। নতুন করে দেশে শনাক্ত হয়েছে এ যাবৎকালে সর্বোচ্চ ৬,৪৬৯ জন, আর মারা গেছেন গত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ৫৯ জন। এই অবস্থায় হাসপাতালগুলোতে বাড়ছে আইসিইউ এবং শয্যা সংকট। আক্রান্ত হয়েছেন কিনা তা জানতে এসেও সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে। এমন পরিস্থিতিকে দুর্যোগ উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রীর অকপট স্বীকারোক্তি, সব রোগীকে হাসপাতালে জায়গা দেওয়া সম্ভব নয়। জ্বর ও সর্দি নিয়ে প্যারালাইসিসে আক্রান্ত ৭০ঊর্ধ্ব মাকে নিয়ে দুদিন ধরে হাসপাতাল ঘুরছেন দুই সন্তান। অবশেষে হুইল চেয়ার না পেয়ে চেয়ারের হাতল ধরে নিয়ে আসেন নমুনা পরীক্ষা করাতে। এই চিত্র এখন বেশিরভাগ হাসপাতালের। আমি তো এখনো তো বাট সময় আছে 12:30, আরো আধা ঘন্টা আছে, কেন আপনার ফর্মটা দিচ্ছেন না? হতে দেওয়া যাবে না, হতে এটা ওখান থেকে কালেকশনে যেটা হয়েছে হতে এটাই হতে, যদি আপনার যদি হতে বেশি তাড়াহুড়া থাকে আপনি হতে স্পেশালি হতে আপনি বাদ থেকে করেন। গেল 4 মাসের তুলনায় গত এক সপ্তাহে করোনার সংক্রমণ বেড়েছে দ্বিগুণ। ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকার হাসপাতালগুলোতে করোনার রোগীর ভিড় বাড়ায় তৈরি হয়েছে জটিলতা। পরীক্ষার পাশাপাশি আইসিইউ সহ শয্যা পাওয়া নিয়ে ভোগান্তিতে রোগীরা। 100 জনের বেশি তারা করাবেই না, এরকম করে করে হয়রানি করতেছে। আমি আমার মেয়েকে কালকে লাইনে দাঁড়াই জোর জবরদস্ত একটা ফর্ম নিয়েছি, আজকে আমার হাজব্যান্ডকে নিয়ে আসছি, তাকেও সেই একই অবস্থা, কিন্তু আমি অসুস্থ, আমাকে ফর্ম দেয়নি। আইসিইউ বেড দিতে পারবে না, কারণ 15 লিটার তো বেশি অক্সিজেন এখানে নর্মালি থাকে না, ওটা তো আইসিইউতে যেতে হয়, তখন আইসিইউ ব্যবস্থা করতে পারবে না, ওরা সরাসরি বলে দিচ্ছে। প্রতিদিন হাসপাতালে রোগী ভর্তির ঊর্ধ্বগতিতে উদ্বেগ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রীর আশঙ্কা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। ইতিমধ্যেই হাসপাতালগুলো প্রায় ভরে গেছে। এটা একটা দুর্যোগময় পরিস্থিতি হচ্ছে এবং আমাদের সকলকে বুঝতে হবে যে হাসপাতালের বেড বাড়িয়ে আমরা কিন্তু রোগী সংকলন করতে পারবো না। যদি রোগী যেখানে উৎপত্তি হচ্ছে উৎপত্তি স্থলগুলোকে যদি আমরা বন্ধ না করি। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন মন্ত্রী। বেখেয়ালি ভাবে, অদম্য ভাবে আমরা যদি চলি, তাহলে পরে আগামী দিনগুলোতে বিপর্যয় আরো নেমে আসবে। এহসানুল হক শাওন, সময় সংবাদ, ঢাকা। করোনা সংক্রমণ রোধে আগের মতো সবকিছু নিয়ন্ত্রণের আভাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনের উদ্বোধনী আয়োজনে তিনি বলেন, টিকা নেওয়ার পর মানুষের মধ্যে উদাসীনতা বেড়ে গেছে। শোক প্রস্তাবের উপর আলোচনা। নিয়মিত বিরতির পর বৃহস্পতিবার শুরু হলো একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় অধিবেশনের প্রথম দিনের আনুষ্ঠানিকতা। এ সময় সম্প্রতি প্রয়াত সংসদ সদস্য সহ সমাজের বিশিষ্টজনদের স্মরণে শোক প্রস্তাবের ওপর আলোচনা হয়। ভালো সংগঠন। শোক প্রস্তাবের আলোচনায় অংশ নেন সংসদ নেতা শেখ হাসিনাও। অফিস আদালতে আমরা বলে এ সময় মহামারী পরিস্থিতির বিষয়টি উঠে আসে তার কণ্ঠে। প্রধানমন্ত্রী বলেন, করোনার প্রথম ঢেউ নিয়ন্ত্রণে নেয়া ব্যবস্থাগুলো আবারও নেওয়া হতে পারে। 29শে মার্চ, 30শে মার্চ, 31শে মার্চ এমন দ্রুত বেড়ে গেছে যেটা চিন্তাও করা যায় না। আসলে আমরা যেহেতু ভ্যাকসিন দেওয়া শুরু করেছি বলে বোধহয় মানুষের মাঝে একটা বিশ্বাস জেগে গেছে কিছুই বোধহয় হবে না, কিন্তু আমি মাননীয় স্পিকার বারবার বলছিলাম যে ভ্যাকসিন নিলেও সাবধানে থাকতে হবে। প্রথমে করোনা ভাইরাস যখন দেখা গেল, যেভাবে আমরা সব কিছু নিয়ন্ত্রণে করেছিলাম, আমরা সেইভাবেই আবার আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। ইতিমধ্যে কিছু নির্দেশনা আমরা দিয়েছি এবং ধীরে ধীরে আমরা চেষ্টা করে যাচ্ছি এটাকে নিয়ন্ত্রণে আনতে, কিন্তু সেই ক্ষেত্রে জনগণের সহযোগিতা দরকার। মাস্ক পরা সহ সর্বত্র সাবধানতা অবলম্বন করার কোনো বিকল্প নেই বলেও উল্লেখ করেন সরকার প্রধান। কারণ এটা নাকের থেকে সাইনাসে আক্রমণ করে, নাকেই এটা যায় এবং নাক থেকেই এটা টেস্ট করা হয়। সেই ক্ষেত্রে সবাইকে মাস্কটা পরে থাকতে হবে। করোনা ভাইরাসের পর থেকে একবার নিয়মিত যখনই বাইরে আসে আমি একটু নাকে একটু সর্ষের তেল, নাকের ভিতরে না, নাকের কাছে একটু দিয়ে রাখি, কাজে এটাও কিন্তু সবাই দিতে পারে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এবার ইউরোপ সহ বিশ্বের বেশ কয়েকটি অঞ্চলের 30টি দেশ থেকে আকাশপথে বাংলাদেশে প্রবেশ বন্ধ করল সরকার। নিষেধাজ্ঞা থাকবে 3রা এপ্রিল থেকে 18 এপ্রিল পর্যন্ত। অবস্থার অবনতি হলে ফ্লাইট বন্ধ করে দেওয়া হবে বলেও জানায় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।
হাজরা শিউলের রিপোর্ট। কোভিড-19-এর তৃতীয় ধাপে সংক্রমণ চূড়ায় পৌঁছেছে ইউরোপ, আফ্রিকা সহ ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশ। করোনা শনাক্ত রোগী ও মৃত্যুহার বাড়ছে বাংলাদেশেও। এই অবস্থায় সংক্রমণের বিস্তার রোধে যুক্তরাজ্য বাদে ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা 30টি ঝুঁকিপূর্ণ দেশ থেকে যাত্রী প্রবেশ নিষিদ্ধ করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে সিভিল এভিয়েশন। অবস্থার অবনতি হলে বিমান চলাচল বন্ধ বা সীমিত করা হবে বলেও জানানো হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক যেসব দেশগুলোকে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে, ওই দেশগুলো থেকে আমরা সাময়িকভাবে আমরা কোনো যাত্রী বাংলাদেশে অ্যাকসেপ্ট করব না। এইসব দেশ থেকে সাময়িকভাবে আগামী 18 তারিখ পর্যন্ত কোনো যাত্রী আমরা আশা করছি না বাংলাদেশে আগমন। যদি দেখি যে ঝুঁকিটা বেশি বাড়তেছে, যদি ডিফিকাল্ট হয়, তাহলে আমরা কিছু কিছু ফ্লাইট দরকার হলে বন্ধ করে দেব। তবে পরিস্থিতির উন্নতি হওয়ায় 3রা এপ্রিল রাত 12টা থেকে যুক্তরাজ্য ফেরত যাত্রীদের আর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে না। যেহেতু ওই দেশের পরিস্থিতি এখন ভালো, সেজন্য আমাদের সম্মানিত যাত্রী যারা ইউকে থেকে আসবেন তারা আপাতত হোম কোয়ারেন্টাইন থাকবেন। বাট যদি কারো দরকার হয় তাদের পাসপোর্টটা পর্যন্ত রেখে দেওয়া হবে, যাতে করে তারা বাসার বাইরে থেকে না যায়। এদিকে হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের বিষয়টি জানা না থাকায় বিপাকে পড়েছেন ইউরোপ ফেরত যাত্রীরা। আমাদেরকে যদি আরো আগে সার্কুলারটা জানতে পারতাম তাহলে আমাদের জন্য সুবিধা হতো। এয়ারপোর্টের ভিতরে একটা হইচই সিচুয়েশন হচ্ছে, তা আমার মনে হচ্ছে যে পুরো পরিকল্পনা এটাই অগোছালো, তাদের কোনো ম্যানেজমেন্টই নাই। টপ লিস্টে 24টা হোটেল দেওয়া আছে। আমি প্রত্যেকটা হোটেল গিয়ে দেখেছি, সবগুলোই মোটামুটি 90,000 থেকে 1 লাখ টাকার একটা ধাক্কা। করোনা টিকা নিলেও অন্যান্য দেশ থেকে বাংলাদেশে যারা আসবেন তাদের সবাইকেই যাত্রার 72 ঘন্টার মধ্যে করা করোনা নেগেটিভ সনদ নিয়ে আসতে হবে। হাজরা শিউলি, সময়। দ্বিতীয় দফায় করোনা আঘাত হানলেও পদ্মা সেতুর কাজের গতি কমবে না বলে আশা সেতু কর্তৃপক্ষের। প্রকৌশলী ও শ্রমিক সহ প্রকল্প সংশ্লিষ্ট বেশিরভাগই এসেছেন টিকার আওতায়। মানা হচ্ছে কঠোর স্বাস্থ্যবিধিও। মার্চ মাসের শেষে কাজের সার্বিক অগ্রগতি 85%। এমন গতিতে এগুলো সংশোধিত লক্ষ্যমাত্রার আগেই স্বপ্নের পদ্মা সেতুর দুয়ার খুলে যাবে এমন আশাবাদ কর্তৃপক্ষের। প্রকল্প ঘুরে সাইফুল ইসলামের ক্যামেরায় রাশেদ লিমনের রিপোর্ট। প্রমত্ত পদ্মায় পুরোদমে চলছে স্বপ্ন বোনার কাজ। সেতুর মূল কাঠামো নির্মাণ কাজ শেষ হয়েছে, এখন চলছে রোড স্ল্যাব বসানো অর্থাৎ সড়ক পথ নির্মাণের কাজ। বলা হচ্ছে 6.15 কিলোমিটারের পুরো সেতুর এরই মধ্যে 4.2 কিলোমিটার অংশে রোড স্ল্যাব বসানোর কাজ সম্পন্ন হয়ে গেছে। এই 4 নম্বর পিলার থেকে সামনে 7 নম্বর স্প্যান পর্যন্ত এই অংশটুকুতেই এখন পর্যন্ত রোড স্ল্যাব বসানোর কাজ বাকি রয়েছে। এছাড়াও 23, 24 ও 25 নম্বর স্প্যানের উপর রোড স্ল্যাব বসানোর কাজ এখনও বাকি। স্ল্যাব বসানোর কাজ শেষ হলেই এর উপরে প্রথমে বসানো হবে বিশেষ এক আস্তরণ। এরপর 4 ইঞ্চি পিচ ঢালাই হলেই শেষ হবে সড়ক পথের পুরো কাজ। আবার সংক্রমণ বাড়লেও থেমে নেই গতি। কঠোর স্বাস্থ্যবিধি মেনেই 3 শিফটে কাজ চলছে। মাস্ক পরে সবসময় কাজ করি, আবার সবসময় হাউসের ভিতরেই থাকি। আর করোনা নিয়ে কোনো ঝামেলা নেই, কারণ প্রত্যেকেই ভ্যাকসিন নিয়েছে। এ দফায় প্রস্তুতি ভালো থাকায় এখনই কাজের গতি কমানোর পরিকল্পনা নেই। আমাদের কাজের গতি আমরা আগের মতোই রেখেছি, এটা অব্যাহত আছে এবং সেই প্রস্তুতি আমাদের ওখানে হাসপাতালগুলোতে আমরা এটা রেখেছি। রিভাইজ টার্গেটে আসছে বছরের জুনের কথা থাকলেও সেতু কর্তৃপক্ষ বলছে 2022 সালের মার্চেই খুলে দেওয়া হতে পারে পদ্মা সেতু। মূল কাজের জন্য আমাদের 2022 সালের জুন পর্যন্ত সময় আমরা পেয়েছি। আমরা তো টার্গেট করেছি মার্চেই সেতুটা চালু করা। শতভাগ নিজস্ব অর্থায়নে 30,000 কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে দেশের দীর্ঘতম পদ্মা সেতু। রাশেদ লিমন, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। প্রকল্পের 6টি বগি এবং যন্ত্রাংশ 24 ঘন্টার মধ্যে খালাস হয়েছে। এসব পণ্য দ্রুত নদীপথে ঢাকায় পৌঁছাবে। নিয়ামুল হোসেন কোচির ক্যামেরায় তরিকুল ইসলামের রিপোর্ট। বুধবার সন্ধ্যায় এমবি এসপিএস ব্যাংকক জাহাজ জাপান থেকে মংলা বন্দরে এসে পৌঁছায়। জাহাজটিতে আনা হয়েছে 6টি বগি ও গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়ে বিকেলের মধ্যেই পণ্য খালাসের কাজ শেষ হয়। শিপিং এজেন্ট সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় একটি বগি নামানো হয়েছিল। বাকি 5টি বগি ও অন্যান্য যন্ত্রাংশ বৃহস্পতিবার নামানোর কাজ শেষ হয়েছে। মেট্রো রেলের এসব যন্ত্রাংশ নৌপথে উত্তর দিয়াবাড়ি দিয়ে ঢাকায় পৌঁছাবে। এবছর আমরা আরও মিনিমাম 5টা জাহাজ আশা করছি। এগুলো এখান থেকে সব পরিবহন করে নিয়ে যাবে উত্তরা দিয়াবাড়ি, ওইখান থেকে আসবে উত্তরা ডিপোতে। বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জানালেন, মংলা বন্দর আগের তুলনায় সক্ষমতা অর্জন করেছে। এজন্য সরকারের বিভিন্ন প্রকল্পের গুরুত্বপূর্ণ মালামাল বিদেশ থেকে আনার ক্ষেত্রে এই বন্দরকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আমাদের আউটার ব্লাড ড্রেসিং শেষ করার পরে আমরা ইতিমধ্যে আমাদের জাহাজের সংখ্যা অনেক বেড়েছে।
আগে 7 মিটার জাহাজ আসতো, এখন 9 মিটার জাহাজ এখানে আসছে। আজ থেকে 2007-10-এর দিকে সম্পূর্ণ একটা মৃতপ্রায় বন্দর ছিল, সেখান থেকে এখন সম্পূর্ণ গতিশীল বন্দরে রূপান্তরিত হয়েছে। মেট্রো রেল প্রকল্পের 140টি বগির মধ্যে প্রথম চালানে এই 6টি আনা হয়েছে। বাকি 138টি বগি 24টি জাহাজযোগে পর্যায়ক্রমে 2022 সালের মধ্যে মংলা বন্দরে পৌঁছাবে। রূপপুর পারমাণবিক কেন্দ্রের পর মেট্রো রেল প্রকল্পের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের প্রথম চালান এসেছে মংলা বন্দর দিয়ে। আগামী 1.5 বছরের মধ্যে বাকি যন্ত্রাংশ এ বন্দর দিয়ে পৌঁছাবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। তরিকুল খবর। দেশে করোনার সংক্রমণ রোধে বইমেলা ও সামাজিক অনুষ্ঠান বন্ধের সুপারিশ করেছে কোভিড-19 সংক্রান্ত কারিগরি পরামর্শ কমিটি। পাশাপাশি হাসপাতালে করোনা রোগীদের জন্য শয্যা ও আইসিইউ বাড়াতে পরামর্শ দিয়েছে ওই কমিটি। এছাড়াও 371 ইউনিয়ন সহ 2টি সংসদীয় আসনের উপনির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার থেকে 3 দিন ধরেই দেশে করোনা শনাক্ত অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে, মৃত্যুর হারও ঊর্ধ্বমুখী। দেশে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের বিষয়টি মাথায় নিয়ে বৃহস্পতিবার সংক্রমণ রোধে বিনোদন কেন্দ্র, বইমেলা ও সামাজিক অনুষ্ঠান বন্ধের সুপারিশ করেছে কোভিড-19 কারিগরি পরামর্শক কমিটি। হাসপাতালে করোনা রোগীদের জন্য শয্যা ও আইসিইউ বাড়ানোর পরামর্শ দিয়ে কারিগরি কমিটি বলছে, গণপরিবহন ও উপাসনালয়ে স্বাস্থ্যবিধি মানতে আরও সতর্ক হতে হবে। এদিকে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সিলেট 3, লক্ষ্মীপুর 2 আসনের উপনির্বাচন ও 11 এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া 371টি ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। একাদশ জাতীয় সংসদের 231 সিলেট 3 শূন্য আসনের নির্বাচন এটা স্থগিত করা হয়েছে। আগামী 11 এপ্রিল 2021 তারিখে অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদের 275 লক্ষ্মীপুর 2 শূন্য আসনের নির্বাচন এবং প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং ষষ্ঠ ধাপের যে পৌরসভা নির্বাচন, এটাও আমরা সার্বিক করোনা পরিস্থিতি বিবেচনা করে এটাও নির্বাচন কমিশন স্থগিত ঘোষণা করেছে। বন্ধ থাকবে ষষ্ঠ ধাপের পৌরসভা নির্বাচনও। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে হোটেল মোটেল সহ কক্সবাজারের সব পর্যটন কেন্দ্র আগামী 14 এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার রাত 9টার পর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়। সৈকতে প্রবেশ করতে পারছেন না পর্যটকরা। দোকানপাটও বন্ধ করে দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। রাত 9টায় হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত এলাকার সকল দোকানপাট। সৈকতের প্রতিটি প্রবেশদ্বারে জোরদার করা হয়েছে ট্যুরিস্ট পুলিশের টহল। কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না সৈকতে। সাগর তীরেও চলছে পুলিশের টহল। আগত অনেক পর্যটক সৈকতে প্রবেশ করতে চাইলেও দেয়া হচ্ছে না ঢুকতে, ফলে হতাশা নিয়ে ফিরছেন হোটেলে। আমরা যখন রওনা দেই ওইগুলো টিকিটগুলো প্রথমে কাটি, তখন করোনার এই আপনার লকডাউনটা হয় নাই, আমাদেরকে প্রশাসন নামতে দিচ্ছে না, অনেক কড়াকড়ি। আমরা খুবই মর্মাহত যে আমরা আসছিলাম সৌন্দর্য দেখার জন্য, হঠাৎভাবে এভাবে যে একটা বন্ধ হয়ে যাবে আমরা বিলিভ করতে পারিনি। সৈকতের ব্যবসায়ীরা জানালেন, প্রশাসনের নির্দেশনা অনুযায়ী দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। হঠাৎ দোকানপাট সব টুরিস্ট প্লেস আসে দোকানপাট বন্ধ করে দিয়েছে, জেলা ম্যাজিস্ট্রেট আছে, জেলা প্রশাসন আসে বন্ধ করে দিয়েছে দোকানপাট। জেলা প্রশাসকের মাধ্যমে যে বললে আমরা আবার আসবো, আবার আমাদের কর্মস্থানে আবার ফিরে আসবো। 1,500 মতো দোকানপাট আছে, সবগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আমরা যার যার বাড়িতে চলে যাচ্ছি। ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে, করোনা সংক্রমণ বাড়ায় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সৈকতে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পর্যটকদের বীজ এলাকায় না মানেছে, সেই জন্য আমরা বীজ এলাকায় সার্বক্ষণিক টহল জোরদার করেছি। দোকানপাট বন্ধ আছে। এই কার্যক্রম আগামী 14 দিন অব্যাহত থাকবে। দেশে করোনা সংক্রমণের হার আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় পর্যটন মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসনের কাছে হোটেল মোটেল সহ পর্যটন কেন্দ্রগুলো বন্ধের নির্দেশনা পৌঁছায়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। আবারও সাইবার হামলার শিকার বাংলাদেশ। এবার কেন্দ্রীয় ব্যাংক সহ 200-এরও বেশি প্রতিষ্ঠানে হানা দিয়েছে প্রযুক্তি সন্ত্রাসীরা। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর এই তথ্য দিয়েছে সরকারি প্রতিষ্ঠান বিডিসার্চ। প্রতিবেদনে বলা হয়, মাইক্রোসফট এক্সচেঞ্জ সার্ভারের মাধ্যমে স্পর্শকাতর এসব প্রতিষ্ঠানের ওয়েবসাইটে হামলা করেছে হাফনাম হ্যাকার্স গ্রুপ। তথ্য প্রযুক্তিবিদরা বলছেন, মাইক্রোসফটের এই সেবাটি নিরাপত্তার দিক থেকে খুবই দুর্বল হওয়ায় সুযোগ নিয়েছে হ্যাকাররা।
মাত্র 1 মাস আগেই বাংলাদেশ ব্যাংক সহ দেশের বেশ কয়েকটি আর্থিক ও সরকারি প্রতিষ্ঠানে সাইবার হামলার শঙ্কায় প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছিল সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম CIRT। সংস্থাটির নজরে এসেছিল ক্যাসাব্ল্যাঙ্কা নামের একটি হ্যাকার গ্রুপের অপতৎপরতা। মাস না পেরোতেই এবার সত্যিই হ্যাকারদের কবলে পড়েছে বাংলাদেশ। তবে ক্যাসাব্ল্যাঙ্কা নয়, 200 প্রতিষ্ঠানের প্রযুক্তিকেন্দ্রিক নিরাপত্তার জাল ছিন্ন করেছে হংকং ভিত্তিক হাফনাফ হ্যাকার্স গ্রুপ। এতে অনেক প্রতিষ্ঠানের গোপনীয় তথ্য ঝুঁকিতে পড়েছে উল্লেখ করে দ্রুত ব্যবস্থা নিতে প্রতিষ্ঠানগুলোকে চিঠিও দিয়েছে প্রযুক্তিকেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণ প্রকল্প BDSART। যদিও এটিকে পুরোপুরি সাইবার হামলা বলছেন না প্রযুক্তিবিদরা। মাইক্রোসফট এক্সেল সার্ভার হচ্ছে একটি উইন্ডোজ বেস ইমেইল সিস্টেম, যেখানে আসলে ইমেইলের তথ্য আদান প্রদানের জন্য এই মাইক্রোসফট এক্সেল সার্ভার ব্যবহৃত হয়। তাই এটাকে আসলে পরিপূর্ণ সাইবার অ্যাটাক বলা যায় না, এটা আসলে একটা ইমেইল সিস্টেমের উপরে হামলা হয়েছে। আর ইমেইল সিস্টেম বলতে শুধু মাইক্রোসফট এক্সেল সার্ভারই ব্যবহৃত হয় না, বাংলাদেশে এরকম ইউনিক্স বেস কিংবা লিনাক্স বেস আরও অনেক ধরনের ইমেইল সিস্টেম রয়েছে। প্রতিবেদনের তথ্য মতে বাংলাদেশ ব্যাংক, টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা BTRC, বাংলাদেশ আর্মি, এভারকেয়ার হাসপাতাল, ট্রাস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক সহ তথ্য ঝুঁকিতে পড়েছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান, যাদের সবাই মাইক্রোসফটের ইমেইল সেবা এক্সেল ব্যবহার করেন, যা কিনা নিরাপত্তার দিক দিয়ে খুবই দুর্বল। সিকিউরিটিগত দিক থেকে আমরা আসলে এই মাইক্রোসফট এক্সেল সার্ভারটাকে একটু দুর্বল প্রকৃতির বলে থাকি, আর ইউনিক্স কিংবা লিনাক্স বেস ইমেইল সিস্টেমটাকে আমরা আসলে শক্তিশালী প্ল্যাটফর্ম বলে থাকি। তাই যদিও এটা একটা বড় ধরনের হামলা, যেটা মনে করি যে এটা বাংলাদেশ ব্যাংক সহ অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এই ধরনের হামলাটা হয়েছে, তো এখানে আসলে এটাকে অবহেলা করার কিছু নেই। গত বছরের আগস্টে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছিল বাংলাদেশ ব্যাংক। উত্তর কোরিয়ার একটি হ্যাকার গ্রুপ এই হামলা চালাতে পারে এমন সতর্কতায় অনলাইন ব্যাংকিং সেবা সীমিত করার সঙ্গে সঙ্গে প্রায় সব ব্যাংকই রাতে বন্ধ রেখেছিল ATM সেবা। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফাইজার ও বায়োএনটেক দাবি করেছে তাদের তৈরি টিকা 12 থেকে 15 বছর বয়সী শিশুদের করোনা থেকে সুরক্ষা দিতে সক্ষম। ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফলে আরও দাবি করা হয় এটি শিশুদের শরীরে অ্যান্টিবডি তৈরিতে করতে শতভাগ সক্ষম ও সম্পূর্ণ নিরাপদ। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। 12 থেকে 15 বছর বয়সী 2260 জন শিশুর উপর করোনার টিকার ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হয়। এদের মধ্যে 18 জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি ছিল। এদের শরীরে পরীক্ষামূলকভাবে টিকার ডোজ প্রয়োগ করা হলেও বাকিদের কোনো টিকা দেওয়া হয়নি। পরবর্তীতে প্রাপ্ত ফলাফলে দেখা গেছে শিশুদের করোনা থেকে রক্ষা এবং শরীরে অ্যান্টিবডি তৈরি করতে ফাইজার ও বায়োএনটেকের টিকা 100% সফল। আগামী সপ্তাহেই মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের কাছে জরুরি ভিত্তিতে টিকা ব্যবহারের অনুমোদনের জন্য আবেদন করা হবে বলে জানিয়েছে ফাইজার। ইতিমধ্যে 16 বছর বয়সীদের উপর টিকাটি প্রয়োগের অনুমতি দিয়েছে FDA। তবে 16 বছরের কম বয়সী শিশুদের উপর চালানো ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল এবারই প্রথম প্রকাশ পেয়েছে। যুক্তরাষ্ট্রের আসন্ন শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগেই 12 থেকে 15 বছর বয়সী শিশুদের টিকাদান শুরুর আশা করছে ফাইজার। এদিকে আরেক টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান মডার্নার 12 থেকে 17 বছর বয়সীদের টিকা ট্রায়ালের ফলাফলও এবছরের মাঝামাঝি পাওয়া যেতে পারে বলে জানা গেছে। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। করোনা মহামারীতে বিপর্যস্ত ইতালির পর্যটন খাত। দেশটির প্রায় 2 লাখ প্রবাসী বাংলাদেশের অধিকাংশই পর্যটন শিল্পের উপর নির্ভরশীল। করোনার মারাত্মক প্রভাব পড়েছে তাদের জীবিকায়। ইতালি থেকে মাকসুদুর রহমানের রিপোর্ট। পর্যটন শিল্পে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ ইতালি। 3000 বছরের পুরনো রোমের ঐতিহাসিক নিদর্শন, ভাসমান শহর ভেনিস, সাহিত্য সংস্কৃতির রেনেসাঁ শহর ফ্লোরেন্স, শিল্প শহর মিলান, দক্ষিণের সান সিটি নেপলস কিংবা সবুজে ঘেরা সিসিলির সব জায়গায় সচরাচর পর্যটকদের আনাগোনা থাকলেও করোনা মহামারীতে ভাটা পড়েছে। সাধারণত প্রতি বছর গড়ে প্রায় 6.5 কোটি পর্যটক ইতালি ভ্রমণ করলেও 2020 সালে ইতালিতে পর্যটক এসেছে মাত্র 2,55,00,000। ব্যাংক অব ইতালির তথ্য মতে 2020 সালে 17.45 বিলিয়ন ইউরো আয় করেছে পর্যটন শিল্প থেকে ইতালি, যা 2019 সালের তুলনায় 60% কম। বিশ্লেষকরা বলেছেন করোনার কারণে বর্তমানে পর্যটন শিল্পের প্রায় 1 লাখ ছোট বড় প্রতিষ্ঠান দেউলিয়া হওয়ার ঝুঁকিতে রয়েছে। সরাসরি ক্ষতিগ্রস্ত হবেন প্রায় 4.5 লাখ মানুষ, যার মধ্যে রয়েছে হাজার হাজার বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান।
গত এক বছরে ভেনিস একটি ভুতুড়ে শহরের রূপ নিয়েছে। বিলাসী পোর্তোফিনো, মিলানের মনোরম লেক, কোমোর উপকূলে বরেন্না, ফ্লোরেন্স ও রোমের ক্লোসিও কিংবা পাহাড়ের চূড়ায় বরফে ঢাকা অনিন্দ্য সুন্দরী কর্তিনার সবখানে এখন নির্জন নীরবতা। করোনা যেন দখল করে নিয়েছে ইতালির ঐতিহ্যবাহী পর্যটন শিল্পকে। এতে বিশাল ক্ষতির সম্মুখীন হচ্ছে প্রবাসী বাংলাদেশিরাও। লাখ টাকার বিজনেস এখন 1000 টাকা মূল্যায়ন করা অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে গেছে। বিশেষ করে ভেনিসে টুরিস্ট না থাকায় আমাদের ব্যবসা একেবারেই ধ্বংসের সম্মুখীন। টুরিস্ট ভিত্তিক যত শহরগুলো আছে ভেনিস সহ অন্যান্য শহরে আমরা মোটামুটি সবাই যারা ব্যবসায়ী আছি, যারা কাজ করতেছে, সবাই আমরা এই করোনার কারণে খুব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। বর্তমানে তালমেটাল ইতালি বিশেষজ্ঞরা জানিয়েছেন আগামী 2023 সালের আগে ইতালির পর্যটন শিল্পে সুখবরের কোনো সম্ভাবনা নেই। এই অবস্থায় ভেনিস ও ফ্লোরেন্সের মেয়ররা শহর দুটিতে বিশেষ অর্থ সাহায্যের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। মাকসুদ রহমান, সময় সংবাদ, ইতালি। ফ্রান্সে আবারও করোনার সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় 4 সপ্তাহের জন্য দেশব্যাপী লকডাউন ঘোষণার পাশাপাশি 3 সপ্তাহের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। নতুন করে লকডাউনের কারণে অনেক প্রতিষ্ঠান বন্ধ হওয়ার শঙ্কায় রয়েছেন অনেকেই। তবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন অনেকেই। ফ্রান্সের প্যারিস থেকে বিস্তারিত জানিয়েছেন লুৎফুর রহমান বাবু। ফ্রান্সে আবারও করোনার সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় 4 সপ্তাহের জন্য দেশব্যাপী লকডাউন আরোপ করা হয়েছে। আর কমপক্ষে 3 সপ্তাহের জন্য দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বুধবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এই ঘোষণার বিষয়গুলো জানান। শনিবার থেকে তার এই ঘোষণা কার্যকর হবে। সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটির 19টি ডিপার্টমেন্টে এই লকডাউন আরোপ করা হয়েছিল। তবে লকডাউনের নিয়মকানুন অনেকটা আগের মতোই থাকছে, অর্থাৎ 10 কিলোমিটারের মধ্যে নাগরিকরা চলাফেরা করতে পারবেন, আর 10 কিলোমিটার বাইরে গেলে তার সাথে একটি প্রত্যয়নপত্র রাখতে হবে। একইভাবে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যাওয়ার ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে বিশেষ প্রয়োজনে কেউ তথ্য প্রমাণাদি সাথে রেখে যেতে পারবেন। নতুন করে দেশব্যাপী লকডাউনের কারণে অনেকেই ভাবনায় পড়েছেন, তবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়টিকে অনেকে ইতিবাচকভাবে দেখছেন। একদিকে যেমন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে করোনার প্রাদুর্ভাবটা কমবে, ঠিক অন্যদিকে ফ্রান্সের বেকারত্বের সংখ্যা বাড়বে। কারণ হচ্ছে যে অনেক ব্যবসা প্রতিষ্ঠান তাদের কর্মীদের সঠিক মতন বেতন দিতে পারবে না। স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানগুলো সব বন্ধ থাকবে। বাচ্চারা, গার্জিয়ান কেউ আর স্কুলে আসবে না, বাসায় থাকবে সবাই। তো আমার মতে করোনা ভাইরাসের আশঙ্কাটা খুব কমই থাকবে, যেহেতু আমরা সবাই বাসায় আছি, বের হচ্ছি না ঘর থেকে। করোনা সংক্রমণের তৃতীয় ধাপে ফ্রান্সে এখন গড়ে প্রতিদিন 40,000-এর বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন, আর হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন 5,000-এর অধিক মানুষ। কারফিউ, লকডাউন এমন কঠিন বিধিনিষেধ আরোপ করেও ফ্রান্সে কোনোভাবেই করোনার সংক্রমণ রোখা যাচ্ছে না। মোহাম্মদ বাবু, সময় সংবাদ, প্যারিস। এদিকে মালয়েশিয়ায় আবারও বাড়তে শুরু করেছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। একই সঙ্গে নতুন করে আবারও 2 সপ্তাহের জন্য চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। এমন পরিস্থিতিতে শঙ্কা রয়েছেন প্রবাসীরা। মালয়েশিয়ার করোনা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানিয়েছেন আব্দুল কাদের। মালয়েশিয়ায় করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা আবারও বাড়তে শুরু করেছে। আর এজন্য এই করোনা পরিস্থিতি সামাল দিতে আবারও 2 সপ্তাহের জন্য কন্ডিশনাল মুভমেন্ট কন্ট্রোল অর্ডার জারি করা হয়েছে। আজ থেকে অর্থাৎ 1 এপ্রিল থেকে 14 এপ্রিল পর্যন্ত এই সময়সীমা বর্ধিত করা হয়েছে। এছাড়াও আন্তঃরাজ্য ভ্রমণের উপর কিন্তু সেই আগের মতোই নিষেধাজ্ঞা বহাল রয়েছে। আর এই চলাচলে বিধিনিষেধ থাকার কারণে বিভিন্ন রাজ্যে যাদের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারা অনেকটাই এখন লোকসানে রয়েছে। তবে এই বিধিনিষেধের মধ্যেও আজ থেকে সরকারি এবং বেসরকারি বিভিন্ন প্রাইভেট সেক্টরগুলো শতভাগ চালু করেছে মালয়েশিয়া সরকার। অন্যদিকে গত 24 ঘন্টায় আক্রান্তের যে রেকর্ডটি হয়েছে তা হিসাব করে দেখা যায় যে গত 24 দিনের তুলনায় কিন্তু অনেক বেশি। গত 24 ঘন্টায় মালয়েশিয়ায় করোনায় আক্রান্ত হয়েছে 1482 জন এবং মৃত্যু হয়েছে 7 জনের। করোনাকালীন সময়ে বাংলাদেশ ও অন্যান্য দেশের যে বিদেশি কর্মীরা দেশে ছুটিতে গিয়ে আটকা পড়েছে, সেই সব কর্মীরা পুনরায় মালয়েশিয়ায় প্রবেশ করতে চাইলে তাদের নিয়োগকর্তারা যদি অভিবাসন বিভাগের
মাই ট্রাভেল পাস নামের যে আবেদন প্রক্রিয়াটি রয়েছে সেটির মাধ্যমে আবেদনের প্রেক্ষিতে কিন্তু তারা চাইলে মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবে, এবং আমরা দেখেছি অনেকেই ইতিমধ্যে এই প্রক্রিয়ায় কিন্তু মালয়েশিয়ায় এসে পৌঁছেছে। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, মালয়েশিয়া। এদিকে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সহজ সেবা দেওয়ার লক্ষ্যে স্থানীয় পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট বিতরণের পাইলট প্রজেক্টের উদ্বোধন করেছে বাংলাদেশ হাই কমিশন। বৃহস্পতিবার বাংলাদেশ দূতাবাস কার্যালয়ে কার্যক্রম উদ্বোধন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ গোলাম সারওয়ার ও মালয়েশিয়ার পোস্ট লাজুর সিইও মোহাম্মদ রোজাইদি মোহাম্মদ শরীফ। করোনা সংক্রমণ রোধে মালয়েশিয়া সরকারের বিধিনিষেধের কারণে প্রবাসীদের হয়রানি ও যাতায়াতের ঝামেলা এড়াতে এমন উদ্যোগ বলে জানান হাই কমিশনার। আমরা দীর্ঘদিন থেকে চেষ্টা করছি আপনাদের সেবাকে কিভাবে বিকেন্দ্রীকৃত করা যায় এবং আপনাদের দোরগোড়ায় সেবা হাই কমিশনের সেবা পৌঁছে দেওয়া যায়। আমরা এর আগেও একাধিক অনুষ্ঠানে আপনাদেরকে বলেছিলাম যে আমরা পোস্ট মালয়েশিয়ার মাধ্যমে আপনাদের যে পাসপোর্ট গুলো হবে সেগুলোকে আপনাদের নিকটবর্তী পোস্ট অফিসে আমরা পৌঁছানোর ব্যবস্থা করব। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়। তরুণদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দেওয়ার প্রয়াসে আয়োজন করে ইউথ বাংলা কালচারাল ফাউন্ডেশন। সংযুক্ত আরব আমিরাত থেকে শিবলি আল সাদিকের রিপোর্ট। বঙ্গবন্ধুর আদর্শ বিদেশে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে সঠিকভাবে তুলে ধরতে গত কয়েক বছর ধরে মধ্যপ্রাচ্যে কাজ করে যাচ্ছে ইউথ বাংলা কালচারাল ফাউন্ডেশন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বুধবার রাতে দুবাইয়ের একটি 5 তারকা হোটেলে মননে মুজিব নামে ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। বাংলাদেশি নতুন প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ কিভাবে আরো বেশি পৌঁছে দেওয়া যায় এ নিয়ে পরিকল্পনা তৈরি করেন ইউথ বাংলার নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার পাবেল। এই পরিকল্পনা তিনি সারা বিশ্বের প্রবাসীদের কাছে ছড়িয়ে দিতে চান। এই সংগঠনটি যে সংগঠনটি আজকে এখানে অনুষ্ঠানটি আয়োজন করেছে সেই সংগঠনটি মানুষের প্রতি তাদের মমত্ববোধ আছে, দুর্দিনে পাশে থাকে এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত আছে। আমাদের অন্যতম একটা এজেন্ডাই হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শকে আগামী প্রজন্মের কাছে, সেটা প্রবাসী হোক আর দেশে হোক, ছড়িয়ে দেয়া। সবাইদের সাথে গ্যাদার করে ওনার সম্পর্কে জানতে পেরেছি, ওনার হিস্ট্রি ডিসকাস করেছি। আমাদের দেশ স্বাধীন হওয়ার জন্য he had put in a lot of effort and because of him we have। সে যেভাবে আমাদের দেশটা উপহার দিয়েছে তার সমস্ত চিন্তা চেতনা এবং মননে সেই যে লিডারশিপ ক্যাপাবিলিটি সে আমাদের জন্য দেখিয়ে দিয়েছে, হুইচ ইজ অ্যান এক্সাম্পল ফর আস। ক্ষুদ্র পরিসরে সাধ্যমতো চেষ্টা করেছি জাতির জনক বঙ্গবন্ধুর জীবন নিয়ে আলোচনা করতে, তার কর্ম নিয়ে, তার আদর্শ নিয়ে, তার স্বপ্ন নিয়ে আলোচনা করতে চেষ্টা করেছি। অনুষ্ঠানে আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। বঙ্গবন্ধুর জীবনীর উপর গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন সংগঠনের উপদেষ্টা শেখ ফরিদ আহমেদ ও সেলিমউদ্দিন চৌধুরী। তাছাড়া সংগঠনের উল্লেখযোগ্য কর্মকর্তারা বক্তব্য রাখেন অনুষ্ঠানে। অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দক্ষিণ আফ্রিকার আলোচনা সভা করেছে বিএনপি কেপটাউন শাখা। বৃহস্পতিবার সন্ধ্যায় কেপটাউনের একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন কেপটাউন বিএনপির সাবেক সভাপতি আজম খান। প্রধান বক্তা ছিলেন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির দক্ষিণ আফ্রিকার আহ্বায়ক নাজমুল হক বাদল। অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকায় বসবাসরত দলটির কয়েকশো নেতাকর্মী উপস্থিত ছিলেন। আমার বাল্যবন্ধু এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। লঞ্চ বাসে নেই স্বাস্থ্যবিধি মানার বালাই। করোনার সর্বোচ্চ প্রায় 6,500 আক্রান্ত, মৃত্যু 59। আসতে পারে কঠোর বিধিনিষেধ, আভাস প্রধানমন্ত্রীর। কোভিড-19 পরিস্থিতি নিয়ন্ত্রণে বইমেলা ও সামাজিক অনুষ্ঠান বন্ধের আহ্বান পরামর্শক কমিটির। 14 এপ্রিল পর্যন্ত বন্ধ কক্সবাজার। 371টি ইউনিয়নে নির্বাচন স্থগিত। এবং হাফনামের সাইবার হামলার শিকার বাংলাদেশ ব্যাংক সহ 2 শতাধিক প্রতিষ্ঠান, বিডি সার্টের প্রতিবেদন। ঝুঁকিতে গোপনীয় তথ্য, বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির আশঙ্কা। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়।